ডক্টর হুমায়রা প্রেসক্রিপশন বুঝিয়ে দিয়ে চলে যেতেই হিরণ ইবাদকে ডেকে তাড়াতাড়ি মেডিসিন আনতে পাঠিয়ে দেয়। অতঃপর বিছানার দিকে তাকিয়ে দেখে বাড়ির মাথার কাছে গুটিসুটি মেরে বসে থাকা বন্নিকে। বন্নি নিজের ছোট ছোট হাত দিয়ে বানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে বলে ওঠে, মাম্মা ওঠো, আমি যাচ্ছি তো। হিরণ একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে বসে তাকে টেনে নিজের কোলে নিয়ে বলে, অনেক বেলা হয়েছে মা, এখনো নাস্তা করোনি তুমি। বন্নি মলিন মুখে বলে, মাম্মাম তো সিক, আমাকে কে খাইয়ে দেবে? পাপা আছি না। বন্নি মলিন মুখে একবার বাণীকে দেখে নিয়ে অতঃপর রাগী স্বরে শুধায়, আই হেট রেইন পাপা। হিরণ অবাক সুরে প্রশ্ন করে, কেন? বৃষ্টির কারণে মাম্মাম সিক হয়েছে। মেয়ের ক্রোধ মিশ্রিত কথা শুনতেই হিরণের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। বাণী অসুস্থ হয়ে পড়ায় সামান্য এক বৃষ্টির প্রতি বন্নির এত ক্ষোভ। যদি বন্নি কখনো জানে যে বাণীর এই অবস্থার জন্য দায়ী বৃষ্টি নয় বরং হিরণ, তখন কি বন্নি হিরণকেও ঘৃণা করবে? ভাবনাটা মনে উকি দিতেই হিরণের অন্তঃপুরটা গুমড়ে ওঠে। বাণী সহ গোটা পৃথিবীর ঘৃণা সহ্য করার ক্ষমতা আছে তার, কেবল বন্নির চোখে নিজের জন্য ঘৃণা কখনো সহ্য করতে পারবে না সে। এর থেকে মৃত্যু শ্রেয়। হিরণ চোখ তুলে বাণীর পানে তাকায়। আরামদায়ক কমফোর্টারের নিচে অনেকটা কুকড়ে আছে জীর্ণ শীর্ণ নারী দেহটা। লাবণ্যহীন মুখটা ফ্যাকাশে হয়ে কেমন ম্লান দেখাচ্ছে। বেদনার্ত দৃশ্যটা হিরণের মনে মেঘের আনাগোনা সৃষ্টি করে। তার মনে পড়ে যায় গতরাতে বাণীর বলা কথাটা, আমার মেয়ে আপনার জন্য রহমত নয়, বরং আপনার সবথেকে বড় শাস্তি। সত্যি কি তাই? সৃষ্টিকর্তাকে হিরণকে ধ্বংস করার অস্ত্র হিসেবেই বন্নিকে পাঠিয়েছে? শয়তানকে ধ্বংস করার অস্ত্র কি তবে তার নিজেরই অংশই? ফোরালাপে ব্যস্ত রাফি খেয়ালই করেনি কখন তার পেছনে 6 জন মানুষ এসে রোবটের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কলটা কেটে পেছনে ফিরে তাকাতেই সে আচমকা এতগুলো মুখ দেখে ভয় পেয়ে যায়। অতঃপর নিজেকে সামলে নিয়ে ভুরুকুচকে প্রশ্ন করে, তোরা এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সাহেব চোখ সরু করে প্রশ্ন করে, শালা, একজন আর্মি হয়ে বাঘের মতো স্পষ্ট গলায় না গর্জে কার সাথে মিনি বিড়ালের মতো মিনমিন করে কথা বলছিলি? তুই দেখি পুরো আর্মি জাতির কলঙ্ক। জোনায়েদ চুইংগাম চিবোতে চিবোতে বলে ওঠে, আরে বুঝোস না, বাঘ কার সামনে বিড়াল হয়ে যায়? রাফি কোনো ভনিতা না করে জবাব দেয়, গার্লফ্রেন্ডের কল ছিল। ফারদিন অবাক গলায় প্রশ্ন করে, তোর গার্লফ্রেন্ডও আছে? কই, আগে বলিস নে তো। প্রত্যয় রাফি চিন্তিত মুখশ্রী পরখ করে সবাইকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে, তোকে চিন্তিত মনে হচ্ছে? অল গুড? রাফি এবার হতাশ ভঙ্গিতে কাঠের তৈরি বেঞ্চিতে বসে পড়ে। তার দুপাশে বসে সাইফ এবং প্রত্যয়, বাকিরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়। সাদাত সিরিয়াস গলায় প্রশ্ন করে, কি হয়েছে রাফি, কোনো সমস্যা? রাফি উদাস গলায় বলে ওঠে, অন্যার বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। ফারদিন ভুরুকুচকে প্রশ্ন করে, অন্যাকে? হৃদয়ন পাশ হতে ফারদিনের মাথার একটা চটা মেরে বলে ওঠে, বলদ, ওর গার্লফ্রেন্ডের কথা বলতেছে। সাইফ ওদের কথায় ফুরন কেটে বলে ওঠে, তোদের সম্পর্কের কথা বাসায় জানিয়ে বিয়ে ভাঙতে বল তাহলে। রাফি জবাব দেয়, ওর বাসায় জানে আমাদের ব্যাপারে, কিন্তু ওর বাবা রাজি হয়নি। সাদাত প্রশ্ন করে, তোর মধ্যে অপছন্দ করার মতো কি পেল? রাফি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ওর বাবা ডিফেন্সের লোক পছন্দ করে না, অনেকটা পুরান বাচ্চার লোক উনি, চিন্তা চেতনাও তেমন। ওনার মতে ডিফেন্সের ছেলেদের নাকি চরিত্রে সমস্যা থাকে, আমরা নাকি নেশা পানিতে আসক্ত হই, আর তাছাড়াও আমাদের জীবনের কোনো গ্যারেন্টি নেই। এতটুকু শুনতেই সাইফের মাথায় রক্ত উঠে যায়। সে রাগী গলায় বলে ওঠে, ভুলে যাওয়াই মেয়েরে, তুই এমন শ্বশুর তুই ডিজার্ভ করস না, বুঝলি? আমরা যেখানে এদের জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়ে যাচ্ছি, আর এরা কিনা আমাদের ব্যাপারে এত চিপ ধারণা পুষে। ছি! 7 বন্ধুর আলাপে ভাটা পড়ে দুর্জয়ের আগমনে। সবাই সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। দুর্জয় শান্ত গলায় বলে ওঠে, 15 মিনিটের মধ্যে মিটিং রুমে সবাইকে দেখতে চাই। এক বাক্যের আদেশটুকু ছুড়ে দিয়েই দুর্জয় শান্ত ভঙ্গিতে সেখান থেকে প্রস্থান করে। গতকাল রাতে রইস দিলদারের মুখে সে ভবিষ্যৎ বাণী শোনার পর থেকেই তার চালচলন পূর্বের তুলনায় অধিক শান্ত হয়ে গিয়েছে। উপরে উপরে ঠান্ডা থাকলেও দুর্জয়ের ভেতরে বয়ে চলেছে অস্থিরতা। মনে ঘুরছে অসংখ্য প্রশ্ন। কি হবে, কোথায় হবে, কিভাবে হবে? সন্ধ্যা নামতে না নামতেই বাণীর জ্বর হু করে বেড়ে গেল। শুধু জ্বর বাড়লেও বিষয়টা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করত না, কিন্তু জ্বরের পাশাপাশি অবচেতন অবস্থায় তার তীব্র শ্বাসকষ্টও শুরু হয়।
এই পরিস্থিতি দেখে বন্নি ও হিরণ দুজনেই ভয় পেয়ে যায়। হিরণ দ্রুত বন্নিকে ইবাদের সাথে রুমে বাহিরে পাঠিয়ে দিয়ে ডক্টর হুমায়রাকে কল করে বাণীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানায়। ডক্টর হুমায়রা বিলম্ব না করে বলে, ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে আসুন। বাণীর জন্য হিরণের চিন্তা আকাশসম হলেও সে হুমায়রার কথা মানে না, জেদ ধরে বলে, সম্ভব না, যা যা প্রয়োজন সব নিয়ে বাসায় আসুন আপনি, বাসায় ওর ট্রিটমেন্ট হবে। ডক্টর হুমায়রা এবার খানিকটা বিরক্ত হয়ে বটে। সে কিছুটা সাহস সঞ্চয় করে কাটকাট গলায় বলে ওঠে, দেখুন হিরণ সাহেব, পেশেন্টের ঘোরতর শারীরিক অবস্থা, তার ডক্টর হিসেবে আমি আপনার চেয়ে ঢের ভালো বুঝি। বহিনীর জন্মের সময়ও আপনার এই একরোখা জেদের জন্য মেয়েটা মরতে মরতে বেঁচেছে। এখনো যদি আপনি সেই একই পরিস্থিতি ফেস করতে চান তবে আপনি আপনার জেদ নিয়ে থাকুন। অন্য সময় হলে ডক্টর হুমায়রা এখনো কথার পিঠে হিরণ ক্ষিপ্র রূপ ধারণ করত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। অলরেডি তার ভুলের সাজা মেয়েটা ভুগছে। বাণীর ভোগান্তি বাড়িয়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা হিরণের নেই, তাই সে বাধ্য হয়ে বলে, আমি ওকে নিয়ে আসছি, কিন্তু ওর সিকিউরিটি আর প্রাইভেসির দায়িত্ব সম্পূর্ণ আপনার। সেই অনুযায়ী নিজের মেডিকেল টিম সিলেক্ট করুন। আমি কোনো ধরনের মিসম্যানেজমেন্ট মেনে নিব না। কলটা কেটে হিরণ দ্রুত গায়ে টি শার্ট বদলে একটা শার্ট জড়িয়ে নেয়। অতঃপর রুম থেকে বেরিয়ে ইবাদকে ডেকে বলে, বনিকে তোমার দায়িত্বে রেখে যাচ্ছি, টেক কেয়ার অফ হার। আমার মেয়ের সামান্য অযত্ন যেন না হয়। ইবাদ সহ সকলকে বন্নির দায়িত্ব বুঝিয়ে দিয়ে হিরণ ফের রুমে প্রবেশ করে। বিছানার কাছে এগিয়ে গিয়ে বাণীকে তুলতে নিলেই বাণী তপ্ত চোখ জোড়া মৃদু মেলে তাকায়। হিরণকে দেখতেই তার নিঃশ্বাস আরো অস্বাভাবিক হয়ে পড়ে। ভাঙা গলায় এলোমেলো কিছু শব্দ আওড়ায়। খুনি, খুনি, আপনি খুন করেছেন। বাণীর হ্যালুসিয়েশন হচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই কালো রাতের স্মৃতি, সেই হিজল গাছটার সাথে বাঁধা অবস্থায় হেলে থাকা রক্তাক্ত লাশ, সেই লাশের সামনে থেকে টেনে হিঁচড়ে বাণীকে বাড়ির ভেতরে নিয়ে আসা, অতঃপর চার দেয়ালের একটা রুমের ভেতর বাণীর আবদ্ধ আত্মচিৎকার, নিজেকে বাঁচানোর আর্তনাদ, তার অস্তিত্বের কালো অধ্যায় হিসেবে হিরণের আধিপত্য বিচরণ, সবটা চোখের পাতায় ভেসে উঠতেই বাণীর বদ্ধ চোখের কার্নিশ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ে। হিরণ ততক্ষণে তাকে নিয়ে গাড়ির কাছে পৌঁছে গিয়েছে। একজন এসে গাড়ির দরজাটা খুলে দিতেই হিরণ বাণীকে সাবধানতার সহিত সিটে বসাতে হয়। সেই মুহূর্তে বাণী হিরণের কানের কাছে তপ্ত শ্বাস ছেড়ে বলে ওঠে, আমি মুক্ত হব, হাজার চেষ্টা করেও আমাকে বেঁধে রাখতে পারবেন না। প্রয়োজন হয়তো আপনাকে খুন করব। শেষের কথাটুকু খানিকটা ফিসফিসিয়ে বলল বাণী। তার ফিসফিসিয়ে মৃদুস্বরে বলা কথাটা হিরণের বুকে ঝড় তুলল। সে বুঝতে পারল বাণী আপাতত নিজের মধ্যে নেই, তাই সে চুপচাপ বাণীকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে বাণীর সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলে ওঠে, সেরে ওঠো, আগে হাতে বন্দুক তুলে দিব, বুকের যে পাশটায় ইচ্ছা গুলি ছুঁড়ে ঝাড়ছড়া করে দিও। শান্ত কেবিনটায় সুঠাম দেহের পুরুষের আগমন ঘটতেই নিশার চোখ মুখ চিকচিক করে উঠল। সে প্রফুল্ল গলায় বলে, দুর্জয় ভাইয়া। দুর্জয় ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে এগিয়ে যায়। প্রথমে নাইমার দিকে সালাম দিয়ে প্রশ্ন করে, ভালো আছেন আন্টি? নাইমা মৃদু হেসে অভিযোগের সুরে বলে, আলহামদুলিল্লাহ। কোথায় থাকো তুমি? অনেকদিন ধরে তোমার সাথে দেখা হয় না। তোমার সব সম্পর্ক কি শুধু লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মজুদবার সঙ্গেই? আমার সাথে কোনো সম্পর্ক নেই? এরকম কথা বলে আপনার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করবেন না প্লিজ আন্টি। আমার ব্যস্ততা সম্পর্কে তো আপনি জানেনই। এখনও বহু গুরুত্বপূর্ণ একটা কেসের মাঝে সময় করে বোনকে দেখতে আসলাম। নাইমা হেসে দুর্জয়ের কাঁধে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তাহলে এখন আর তোমাদের বিরক্ত না করি, তোমরা কথা বলো। আমি গিয়ে একটু ক্যান্টিন থেকে কফি খেয়ে আসি। নাইমা চলে যেতেই দুর্জয় এগিয়ে গিয়ে নিশার বেডের পাশের টুলটায় বসে বলে, এখন শরীর কেমন? নিশা হেসে বলে, ঠিক আছে, ডক্টর বলেছে ফিজিওথেরাপি নিলে আমি হাঁটতেও পারবো। দুর্জয়ের মুখশ্রী সামান্য মলিন রূপ ধারণ করে। নিশাকে সে ছোটবেলা থেকে চিনে। তার নিজের আপন ছোট বোন থাকলে তাকে যতটা স্নেহ করত, নিশাকেও ঠিক ততটাই স্নেহ করে দুর্জয়। সেই সুবাদেই সে জানে যে এই মেয়েটা কতটা নরম ও ভীতু প্রকৃতির। দুর্জয় প্রশ্ন করে, ভয় পেয়েছিলে খুব? নিশা সাহসী ভাব নিয়ে বলে, একজন আর্মির মেয়েকে এই প্রশ্ন করা তোমাকে মানায় না ভাইয়া। দুর্জয় হেসে নিশার মাথায় হাত বুলিয়ে দেয়। নিশা তখন উদাস মুখে বলল, কিন্তু একটা আফসোস রয়ে গিয়েছে। কি আফসোস? ওই কাপুরুষদের মুখে থুতু মারতে পারলে হয়তো আত্মতৃপ্তি পেতাম। দুর্জয় নিশার টুকটাক আলাপ চলে প্রায় বেশ কিছুক্ষণ।
আচমকা একটা কল আসতেই দুর্জয় বেরিয়ে যেতে নিলে নিশা পিছু ডাকে। ভাইয়া। দুর্জয় পিছু ফিরে শুধায়। হ্যাঁ বলো। নিশা কিছু একটা বলতে চেয়েও সে শেষ পর্যন্ত আর বলে না। মাথা নেড়ে কিছু না বলতেই দুর্জয় বেরিয়ে যায়। নিশার মনে তখন খচখচ করতে থাকে দুর্জয়কে না বলা কথাটা। সেদিন তাকে বন্দি করা ওই টেরোরিস্টদের মধ্যে মাস্ক পরিহিত একজন যুবককে তার অনেক পরিচিত মনে হয়েছে, কিন্তু বহু চেষ্টা করেও নিশা মেলাতে পারছে না কে হতে পারে। তাই অযথা দুর্জয়ের চিন্তা বাড়িয়ে না দিতেই সে এ বিষয়টা চেপে যায়। মনে মনে নিজেকে শুধায়, আমি হয়তো বেশি ভাবছি। আমার পরিচিত কেউ দেশের শত্রু হতে যাবে কোন দুঃখে। চট্টগ্রাম শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আধুনিকতার ছোঁয়ায় মোড়ানো প্রাইভেট হাসপাতালটার ৭ম তলা হতে ১৩ তলা পর্যন্ত ফ্লোরগুলো সব প্রাইভেট কেবিনের আওতাভুক্ত। ডক্টর হুমায়রার তত্ত্বাবধানে মুহূর্তেই টপ ফ্লোরটা তথা 30th ফ্লোর সম্পূর্ণ খালি করার ব্যবস্থা করা হলো। সেই ফ্লোরে চিকিৎসাধীন পেশেন্টদের অন্য ফ্লোরে খালি কেবিনগুলোতে শিফট করা হলো যত দ্রুত সম্ভব। এই ব্যাপারটা হ্যান্ডেল করা হুমায়রার একার পক্ষে এত সহজ হতো না যদিও, কিন্তু ইবাদের একটা ফোন কলে বিষয়টা অত্যন্ত সহজ হয়ে গেল। হসপিটাল অথরিটির কাছে পৌঁছে গেল সূক্ষ্ম আদেশ। চট্টগ্রাম শহরের প্রভাবশালী ব্যবসায়ীর স্ত্রী অসুস্থ, তার চিকিৎসার পাশাপাশি প্রাইভেসি মেইনটেনের দায়িত্বটাও হসপিটাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতেই তারা ব্যাপারটা আমলে নিলেন। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ স্পিডে গাড়ি চালিয়ে বাণীকে নিয়ে হসপিটালে পৌঁছায় হিরণ। তার পিছু পিছু আরো 2 গাড়ি ভর্তি লোক এসেছে নিরাপত্তা রক্ষার স্বার্থে। তবে তাদের গেট আপ এবং ভঙ্গিমা এমন যেন তারা অতি সাধারণ সিভিলিয়ান মাত্র। হসপিটালের সামনে নামতেই তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল সাধারণ মানুষের ভিড়ে। ডক্টর হুমায়রা আগে থেকেই 2জন ওয়ার্ড বয়কে নিয়ে নিচে প্রস্তুত ছিল হিরণ এবং বাণীকে রিসিভ করতে। তিনি বিলম্ব না করে অতি দ্রুত লোক সমাগম এড়িয়ে তাদের নিয়ে স্টাফদের জন্য বরাদ্দকৃত 0 লিফটে উঠে 13 বাটনে প্রেস করে। মিনিট 1-এর মধ্যে লিফট পৌঁছে যায় নির্দিষ্ট ফ্লোরে। বাণীর শ্বাসকষ্টের পরিমাণ বেড়েছে, বই কমেনি বিন্দু পরিমাণ। গায়ের জ্বরটাও বেপরিয়া হয়ে পড়েছে বেশ। প্রাথমিক লক্ষণ এবং অবস্থান পর্যবেক্ষণ করে হুমায়রা নিউমোনিয়ার আশঙ্কাই করে। তবে সম্পূর্ণ নিশ্চিত হতে সে বিশেষজ্ঞ ডক্টরের সাথে আলাপ করে কিছু টেস্ট করার ব্যবস্থা করে। উল্লেখ্য টেস্টগুলোর মধ্যে মুখ্য হলো টেস্ট এক্স-রে এবং সিবিসি টেস্ট। তার পাশাপাশি পালস অক্সিমেট্রি নামক ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে ব্লাডে উপস্থিত অক্সিজেনের পরিমাণটাও মেপে নিল। টেস্টগুলোর রিপোর্ট যথাসম্ভব দেওয়ার আদেশ দিয়েই হুমায়রা বাণীর প্রাথমিক জ্বর নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে তার পূর্বে সে হিরণকে বলে কেবিনের বাহিরে যেতে। হুমায়রার আদেশ শুনে হিরণ ভুরুকুচকে প্রশ্ন করে, আমার বাহিরে যেতে হবে কেন? নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে হিরণ সাহেব। রোগটা ছোঁয়াচে। রিপোর্ট পজিটিভ হলে বাণীকে সম্পূর্ণ আইসোলেটেড করতে হবে আমাদের। তাই নিশ্চিত রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আমাদের সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। হিরণ ম্লান দৃষ্টি মেলে একবার তাকায় শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে অবস্থিত ডক্টর হুমায়রা সহ আরো 2জন নার্সের দিকে। তারা 3জনই মাস্ক, সার্জিক্যাল গ্লাভস ও ক্যাপ পরিহিত অবস্থায় আছে। আশঙ্কাজনক রোগের সংক্রমণ হতে নিজেদের বাঁচানোর সকল ব্যবস্থাই তারা নিয়েছে। এক পলক তাদের দেখে নিয়ে দৃষ্টি সরিয়ে হিরণ তাকায় শুভ্র বেডে শুয়ে থাকা দুস্থ দেহের মালিকানার দিকে। প্রিয়তমার এহনো দশা হিরণের বিবেক কাঁপিয়ে তোলে। মনে মনে নিজেকে শুধায়, ভুল করেছিস হিরণ। নিজের কথার বরখেলাপ করেছিস, প্রতিজ্ঞা ভঙ্গ করেছিস। যার জন্য নিজের পাশবিক রূপটা খোলসে ঢেকে রাখার ওয়াদা করেছিলি, তার সামনে নিজের পশুর ন্যায় রূপটা নির্মোচন করেছিস। কষ্ট দিয়েছিস বাণীকে আরো একবার। বিবেকের দংশন উদয় হতেই হিরণ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। এলোমেলো পা ফেলে দ্রুত সেই কেবিন ছেড়ে বেরিয়ে আসে। করিডোরের শেষ মাথায় উন্মুক্ত এক বারান্দা রয়েছে। সেই বারান্দায় এসে হিরণ পকেট হতে একটা সিগারেটের প্যাকেট বের করে। অতঃপর লাইটারের সাহায্যে একটা সিগারেট জ্বালিয়েই 2 ঠোঁটের ফাঁকে তা চেপে ধরে শান্তি মিলছে না। সিগারেটের অসহন ধোঁয়ার সঙ্গে তার আত্মগ্লানি উড়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে না। নিজের অসহায় অভিব্যক্তি হিরণ কাকে বোঝাবে? ওই কেবিনে অসুস্থ অবস্থায় পড়ে থাকা মেয়েটা তার জন্য গুরুত্বপূর্ণ। মেয়েটার সাথে তার জীবন ওতপ্রোতভাবে জড়িত। একই দড়ির 2 প্রান্তে বাধা তারা, কিন্তু মেয়েটা বোকা, বড্ড বোকা। তাই তো বাধা দড়ি সহই সে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু এতে হিতে বিপরীত হয়। এই বুদ্ধিহীন আচরণের ফলে মেয়েটা মুখ থুবড়ে পড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়। তার পাশাপাশি দড়ির অপর প্রান্তের মানুষটাও সে আঘাতের ক্ষীণ অংশীদার হয়, কিন্তু বোকা মেয়েটা তা মানতে নারাজ।
সিগারেটের শেষ টানটা দিয়েই হিরণ অবশিষ্ট অংশটুকু নিজের বাম হাতের মুঠোয় পুড়ে আহত স্বরে শুধায়,